নমস্কার, ঠিক রাত 9টায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। নিশ্চয়ই আপনাদের মনে আছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেবাশ্রয় চালু করেন, অর্থাৎ সেবার আশ্রয়, যেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে আসেন স্থানীয় বাসিন্দারা। আর সেই সেবাশ্রয়ের বিরুদ্ধে আমরা দেখি ভুরি ভুরি অভিযোগ সামনে আসে। ডাক্তারের প্রেসক্রিপশনে ডাক্তারের সই নেই, রেজিস্ট্রেশন নাম্বার নেই, একাধিক অভিযোগ সামনে আসে। তবে যাবতীয় অভিযোগের পর আরো একটি ভয়ঙ্কর অভিযোগ সামনে আসে। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পাওয়া যায়। গত বৃহস্পতিবার রাত 9:30টায় এই খবর নিউজ 18 বাংলায় সবার প্রথম ব্রেক করে। স্বাস্থ্য ভবনে মালতী বিশ্বাসের ছেলে তিনি আজ গেছেন, কারণ স্বাস্থ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন পরিবারের পাশে থাকার। ঠিক কি ঘটনা ঘটেছিল? ভুল চিকিৎসার জন্য মালতী বিশ্বাসের পা বাদ যায়। ভাবুন কতটা ভয়ঙ্কর এই ঘটনা, কারণ যে সেবাশ্রয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন মালতী বিশ্বাস, সেখানেই তার ভুল চিকিৎসা করা হয়। নিউজ 18 বাংলায় গত বৃহস্পতিবার সবার আগে এই খবর দেখাই আমরা। আর তারপর স্বাস্থ্যমন্ত্রীর ডাকে আজ স্বাস্থ্য দফতরে পৌঁছন মালতী বিশ্বাসের ছেলে। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে স্বাস্থ্য দফতর। সেবাশ্রয়ের নামে শুধু আমি নয়, আমার মতন বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ঠকে গেছে। ভুল চিকিৎসার জন্য আজ আমার পা চলে গেল, আমি পঙ্গু হয়ে গেলাম। তিনি যেন আমার বিষয় যেন সুবিচার করেন, আমি তার কাছে এই প্রার্থনা করি। স্বাস্থ্য দপ্তর অলরেডি একটা ফাইল শুরু করেছে সেবাশ্রয়ের ব্যাপারে, সেটা এনকোয়ারি কমিটিও তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি কথা বলেই সব শুরু করব। খুব স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে। পশ্চিমবঙ্গের জনগণকে নির্বাচনের একটি প্রক্রিয়ার মাসুল দিতে হচ্ছে। ক্ষুদ্র নির্বাচনী লাভের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। সেবাশ্রয়, সেবার আশ্রয়, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তালিকায় নয়া সংযোজন মহেশতলার মালতী বিশ্বাস। তাঁর অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। গত বৃহস্পতিবার প্রথমেই খবর দেখায় নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। এবার মালতী বিশ্বাসের প্রেসক্রিপশন এবং চিকিৎসার নথি নিয়ে সোমবার স্বাস্থ্য ভবনে তাঁর ছেলে দেখা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে। সত্যি আমি খুবই আনন্দিত। আজকে একজন পূর্ণ মন্ত্রী, অনারেবল হেলথ মিনিস্টারের সঙ্গে আমি দেখা করলাম। সর্বপ্রথম হাত জোর করে বললেন যে মাকে বলবেন ক্ষমাপ্রার্থী, যেই ভুল করুক না কেন আমি ক্ষমাপ্রার্থী চাই। আর তিনি আশ্বাস দিলেন যে নতুন করে স্বাস্থ্য দপ্তর থেকে ফাইল তৈরি করে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে তিনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সাথে যেন পূর্ণাঙ্গভাবে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা যাতে তদন্ত হয় তার জন্য উনি আশ্বাস দিলেন। যে ভাষায় চিকিৎসাপত্রটা লেখা, সেই লেখাটা দেখে মনে হলো না কোনো মডার্ন মেডিসিনের কেউ দেখেছে বা লিখেছে। হাতুড়েরও লেখা হতে পারে। ওষুধের ডোজ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমার। যখনই সেবাশ্রয়ে চিকিৎসা করতে উনি যেতেন, সেই সময় ওনার মোবাইল ফোন, পেন, বেল্ট, পকেট থেকে মানি ব্যাগ, কয়েন সব সরিয়ে নেওয়া হতো। সবাইয়ের ক্ষেত্রে করা হতো। এতই যদি সন্দেহভাজন হয়ে থাকে রোগীর পরিবার, তাহলে এটাকে সেবা বলা হয় না, আশ্রয় তো নই। তদন্ত শুরু হয়ে গেছে, আরো তদন্ত গাঢ় হবে। বিচার চাইছেন, প্রচুর খরচা হয়েছে, 1.5-2 লক্ষ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আমি একটু হেল্প করে দেবো, অ্যাপ্লাই করতে, আর্থিক সহায়তা যদি পান। প্রস্থেসিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ফিজিওথেরাপির ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের তরফ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যা যা সহযোগিতা 100% করা হবে। দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। 2025-এ মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে আয়োজিত সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তার দেখান। অভিযোগ, সেখানেই ভুল চিকিৎসা করা হয়। তাঁর দাবি, ভুল ওষুধ দেওয়ায় পায়ে ব্যথা বেড়ে যায়। সেবাশ্রয়ের ক্যাম্প থেকে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গত বছরই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়। অভিযোগকারীর দাবি, অপারেশনের পরই হাঁটু অসাড় হয়ে যায়, তারপরেই পা কেটে বাদ দিতে হয়।
সেবাশ্রয়ের নামে শুধু আমি নয়, আমার মতন বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ঠকে গেছে। এই সেবাশ্রয়ের দুর্নীতির মধ্যে দিয়ে কি তাহলে টাকার রফা চলে? তাই আমি যে সেবাশ্রয়ে গেছিলাম, নবরত্ন মডেল ক্লাব, সেইখানে যেন মনে হচ্ছে বড় একটা স্টেডিয়াম, সেখানে অভিষেক ব্যানার্জি নিজে এসে উদ্বোধন করেছে। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের নামে এফআইআর করা হয়। মহেশতলার মালতী বিশ্বাসকে শুক্রবার ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এরপরেই সোমবার স্বাস্থ্য ভবনে মালতী বিশ্বাসের ছেলে পাশে থাকার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। বিচার চাইছেন, প্রচুর খরচা হয়েছে, 1.5 লক্ষ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আমি একটু হেল্প করে দেবো, অ্যাপ্লাই করতে, আর্থিক সহায়তা যদি পান। প্রসথেসিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ফিজিওথেরাপির ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের তরফ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যা যা সহযোগিতা 100% করা হবে। নিউজ 18 বাংলা। গ্রেফতার ছেলে, হাইকোর্টে বাবা, রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল। লটারি প্রতারণা মামলায় ধৃত নির্মলের ছেলে তীর্থঙ্কর। 3টি মামলায় রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে নির্মল। মামলা বিচার্য তালিকায় অন্তর্ভুক্ত হলে শোনা হবে, মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। নান্টু ঘোষ ব্লাইন্ড স্কুলে জমি হাতিয়ে নিয়েছে। নান্টু ঘোষকে চোর বললে খুব অপরাধ হবে, চোরদের মান সম্মান চলে যাবে, ওকে চোর ইনফিনিটিভ বলতে হবে। ছেলেটা তো একটা সবাই পলিটিক্যাল লোক নিজের ছেলেকে মানুষ তৈরি করে, কেউ ডক্টর ইঞ্জিনিয়ার করে, নিজের ছেলেকে নিজের থেকে বড় চোর বানায়। যতগুলো ওর অপরাধ করেছে তার ফল তো ওকে ভুগতে হবে। আপনি যার কাছে যান তাতে কিচ্ছু যায় আসে না। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলেকে গ্রেফতার করে খড়দা থানা, যেখানে 6 দিনের পুলিশ হেফাজতে তীর্থঙ্কর ঘোষ। ছেলে জেলে, স্ক্যানারে বাবা। আড়ালে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে উত্তর 24 পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। 26-এর বিধানসভা ভোটে পানিহাটিতে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর। ভোটে হারেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক লটারি প্রাপকের 1 কোটি টাকা আত্মসাতের। 21-এর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তীর্থঙ্করের। অভিযোগ, বিপদ আঁচ করে ভোটে হারের পর থেকেই গা ঢাকা দেন তিনি। অবশেষে রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এক ব্যক্তি 1 কোটি টাকার লটারি জিতেছিলেন। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার টিকিট নাকি কেড়ে নেন তীর্থঙ্কর। নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয় এটা। আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো। টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা তখন। নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। এখানেই শেষ নয়, তীর্থঙ্করের বিরুদ্ধে 21-এ ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগও উঠেছিল। এই দিনটা দেখার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করেছি। পানিহাটিবাসী যারা প্রতারিত হয়েছে তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, সেই কেসে আজকে তাকে অ্যারেস্ট করা হলো। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়, একটা পাতি ক্রিমিনাল, গুন্ডা ছিল। পুলিশ প্রশাসনের ওপরে আমার পূর্ণ আস্থা আছে। কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দিয়ে এক দৃষ্টান্ত নজির করবে। অভয়াকাণ্ডে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভয়ার মা বাবা। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল, এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। এটা আমরা নিজে চোখে দেখেছি। এখন পানিহাটির বিধায়ক অভয়ার মা রত্না দেবনাথ, নির্মলের ছেলে জেলে।
পুলিশের স্ক্যানারে বাবা। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। তীর্থঙ্কর যে অত্যাচার, এগুলো তো আমরা দেখেছি প্রকাশ্যে, কারণ ওদের সময় ওরা যা খুশি তাই করে গেছে। বোমাবাজি, মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর অত্যাচার, কোনো কিছু ছিনিয়ে নেওয়া। অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, মানুষের নিস্তার পাবে। এদিন আদালতে তোলার সময় ডিম ছোড়া হয় তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। নিউজ 18 বাংলা। গতকালই লাহে কালীকে গ্রেফতার করে পুলিশ। লাহে কালীর 8 দিনের পুলিশ হেফাজত। বারুইপুর মহকুমা আদালতের নির্দেশ, আদালতে লাহে শুনানিতে তুমুল উত্তেজনা। আদালতে লাহেক শুনানিতে তুমুল উত্তেজনা। গতকালই গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ লাহে কালীকে। আজ 8 দিনের পুলিশ হেফাজত। বারুইপুর মহকুমা আদালতের এই নির্দেশ এবং আদালতের প্রোডাকশনের সময় লাহেক শুনানিতে তুমুল উত্তেজনা। মিথ্যা কেসে বেশি দিন আটকে রাখা যাবে না। মিথ্যা কেসে বেশি দিন আটকে রাখা যাবে না। আদালতে লাহেক শুনানিতে তুমুল উত্তেজনা। অভিযোগকারীর পক্ষে 30 জন আইনজীবী, অভিযুক্তর পক্ষে 20 জন আইনজীবী। আদালত কক্ষে 50 আইনজীবীর তুমুল বাগবিতণ্ডা। এভাবে চিৎকারে মামলা শুনবো না, বিচারক তিনি মন্তব্য করেন। লাহে কালীর 21 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত। এই মুহূর্তে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো বারুইপুর আদালত থেকে এবং আইনজীবীদের পক্ষ থেকে একাধিক সওয়াল জবাব হয়। সেই সওয়াল জবাব শোনার পর রিজার্ভে রাখেন আইনজীবী এই মামলার। তারপর সন্ধ্যা নাগাদ 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন মহামান্য আদালত। এই মুহূর্তে লাহে কালীকে নিয়ে যাওয়া হলো বারুইপুর থানায় এবং সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই ঘটনার সঙ্গে তার কি কি যোগ রয়েছে। ক্যামেরায় গোপালের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। শান্ত বারুইপুর, 2 ঘন্টায় অশান্ত সূর্যপুরে। ঠিক কি হয়েছিল দেখুন রিপোর্ট। গত 5ই জুলাই দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল একটা পুকুর থেকে, বস্তাবন্দি দেহ। শনিবার থেকেই নিখোঁজ ছিল সেই নাবালিকা। এরপর আমরা দেখেছিলাম যে বারুইপুরে প্রতিবাদ শুরু হয়। একটু ফিরে তাকালে দেখা যাবে যে মাত্র 2 ঘন্টায় কিভাবে বারুইপুরের ছবিটা একেবারে বদলে গিয়েছিল। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে তুমুল অশান্তি শুরু হয়েছিল। রবিবার মাত্র 2 ঘন্টায় এভাবেই বদলে যায় বারুইপুরের ছবি। সকাল 8:30 থেকে রাস্তা অবরোধ শুরু হয়। সকাল 10:30টায় সূর্যপুর হাটে মাইকিং হয়। আর অভিযোগ, মাইকিং এর পরই অশান্তি শুরু। 10:45, সকাল 10:45-এ ইন্দ্রজিৎ মণ্ডল, তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় উন্মত্ত জনতা। তারপর কি হয়েছিল সবার জানা। শুধুমাত্র সন্দেহের বশে পিটিয়ে খুন করা হয়েছিল ইন্দ্রজিৎ মণ্ডলকে। সকাল 7:45-এ নির্যাতিতা কিশোরীর দেহ সূর্যপুরের একটি জলাশয় থেকে উদ্ধারের পরে তার প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরে, অর্থাৎ সকাল 8:45 নাগাদ সূর্যপুর হাটের কাছে একটি শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। মূলত এই কিশোরীর পরিবার এবং তার পাশাপাশি স্থানীয় লোকজন তারা সেই আন্দোলনে অংশ নেন। তাদের দাবি ছিল যে অভিযুক্তদের নাম সামনে আসছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে তারা সেই মুহূর্তে অবরোধ করেন এই রাস্তা। গোটা ছবিটা তার প্রায় 2 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টে যায়।
রাজনৈতিক নেতৃত্ব একে একে আসতে শুরু করে, বাম নেতারা আসতে শুরু করেন, এবং তারপরেই দেখা যায় এখানে একটা তত্ত্ব হঠাৎ করে ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে থেকেই ঘোষণা হচ্ছে বিজেপি আরএসএস এর মদত দেওয়ার জন্য যারা অভিযুক্ত তাদেরকে আড়াল করা হচ্ছে, তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের হাত থেকে। এই তত্ত্ব সামনে আসতেই যে জনতা যারা এখানে এতক্ষণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা উত্তেজিত হয়ে ওঠেন। তাদের বিভিন্ন দলে তারা ভাগ হয়ে তারা এদিক ওদিক ছুটতে শুরু করেন। একদল একদিকে চলে যায় সূর্যপুর স্টেশনের কাছে, আরেকটি দল পুলিশ ক্যাম্পের দিকে এগিয়ে যায় ভাঙচুর করার জন্য, আরেক দল এগিয়ে যায় সূর্যপুর ব্রিজের দিকে যেখানে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি। এই গোটা ঘটনা যখন চলছে, রাস্তা অবরুদ্ধ, পুলিশের ঢোকার রাস্তা কার্যত বন্ধ। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 10:30টার আশেপাশে। যে আন্দোলন শান্তিপূর্ণ আকারে একটা বিচার চাইতে শুরু হয়েছিল, সেই আন্দোলন হঠাৎ করেই উন্মত্ত হয়ে উঠল, এবং সেই আন্দোলন থেকে একদল জনতা তারা ছিটকে চলে এলেন এই সূর্যপুর স্টেশনে। এই সূর্যপুর স্টেশন, যেই স্টেশনের পাশে যে রেলগেট রয়েছে, সেই রেলগেটে এসে ট্রেন অবরোধেরও চেষ্টা করা হলো। শুধুমাত্র ট্রেন অবরোধ করা নয়, লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে ট্রেনকে আটকানোর চেষ্টা নয়, পাশাপাশি বড় বড় লোহার বিম ফেলে আটকানোর চেষ্টা করা হলো রেল লাইনকে, যার থেকে বড় রকমের রেল দুর্ঘটনাও ঘটে যেতে পারত, এমনটাই মনে করছেন সেই দিনকার প্রত্যক্ষদর্শীরা। ঘড়ির কাঁটায় সময় তখন 11:15। সেই সময় উন্মত্ত জনতা হঠাৎ করেই আক্রমণ করে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। তাদের উদ্দেশ্য একেবারে স্পষ্ট ছিল, পূর্ব পরিকল্পিত, যে এই বাড়ি থেকে ইন্দ্রজিৎ মণ্ডলকে টেনে বের করা এবং তাকে সেখানে মারধর করা। সেখান থেকে তাকে বের করার পর প্রায় আধ ঘন্টা 11:15 পর্যন্ত নৃশংস মারধর করা হয় ইন্দ্রজিৎ মণ্ডলকে। নিজের ছেলেকে সেই সময় বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার বাবাও, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের ছেলেকে বাঁচাতে পারেননি। 11:15 পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইন্দ্রজিৎ। এই সময়টাতে ইন্দ্রজিৎকে বাঁচাতে, যাতে পুলিশ তার আরো অতিরিক্ত ফোর্স সেখানে না পাঠাতে পারে, সেই জন্য একেবারে সুপরিকল্পিতভাবে এই রাস্তার বিভিন্ন ট্যাকটিক্যাল পয়েন্টগুলোকে অবরুদ্ধ করে দেওয়া হয়, এবং পাশাপাশি যে বাইলেনগুলো রয়েছে, যেগুলো দিয়ে গ্রামের ভেতর দিয়েও পুলিশ ঘুরে আসতে পারত, সেই রাস্তাগুলোকেও একেবারে পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয় সেই সময়। একটা ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওয়ে সিপিআইএম নেতা লাহেক আলীকে দেখা যায়। রবিবার 5 তারিখ এই ভিডিওতে কি বলছেন লাহেক আলী দেখুন। একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক, তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে, এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে। উস্কানির অভিযোগে গ্রেফতার হয়েছেন লাহেক আলী। সিপিআইএম এর দাবি, তিনি প্রতিবাদী, উস্কানি দেননি। লাহেক আলী আমাদের বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি হবে। আচ্ছা, কখন প্রতিবাদ, কখন উস্কানি, এটা কিভাবে বোঝা যাবে? আমি কথা বলবো, আমার সঙ্গে আমার সহকর্মী অয়ন রয়েছেন নিউজরুম থেকে। অয়ন, কোনো বক্তব্য বা কোনো কর্মসূচি কখন সেটা প্রতিবাদ আর কখন সেটা উস্কানি, এর কোনো মানদণ্ড আছে? কি পার্থক্য? দেখো, এই লাহেক আলীর বিরুদ্ধে খুনের অভিযোগ দেওয়া হয়েছে, এই লাহেক আলীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ আছে, এই লাহেক আলীর বিরুদ্ধে অশান্তিতে ইন্ধন যোগানোরও অভিযোগ আছে। এই লাহেক আলীকে দিয়ে প্রতিবাদ ভার্সেস উস্কানি, এই বিষয়টি খুব বড় করে উঠে আসছে। কারণ সুজন চক্রবর্তী বললেন তো তিনি প্রতিবাদী, কিন্তু প্রতিবাদী আমরা দেখেছি। এর আগে একটা ঘটনার উদাহরণ দিই, সেটা হচ্ছে অভয়া।
আরজি করের নিহত তরুণী চিকিৎসক, সেইখানে আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, তারা নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে রাত দখল কর্মসূচি হয়েছিল সেখানেও তারা পথে নেমেছিলেন। কলতান দাশগুপ্তকে আমরা দেখেছি লালবাজার অভিযান করেছিলেন এই ঘটনার প্রতিবাদে, এবং নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন বারবার, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন বারবার, যেটা বলছি। কিন্তু লাহেক আলীর ক্ষেত্রে এই যে প্রতিবাদী, এই প্রতিবাদী তকমা কি খাটে, এই প্রশ্নটা কেন উঠছে? লাহেক আলী কি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন? লাহেক আলী কি গিয়েছিলেন ওই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে? লাহেক আলী কি গিয়েছিলেন ইন্দ্রজিৎ মণ্ডল, যাকে উন্মত্ত জনতা বাড়ি থেকে টেনে বের করে খুন করলো, গিয়েছিলেন? একটাই উদাহরণ দেখাবো, যাননি। আমরা বলছি না, নির্যাতিতার দাদু বলছেন যাননি। দেখুন আগে। লাহেক আলী এসেছিল আপনাদের সঙ্গে কথা বলতে? লাহেক আলী কি আমি তো চিনি না, এর ওই ঘটনার পথে অনেকজন আসলো, আমি তো চিনি না কারোর, কি করে বলবো এসেছিল কিনা এখন বলতে পারবো না। কে সিপিএম করে, কে কোন পার্টি করে ঠিক বলতে পারবো না। এসেছে তারা তো কেউ বলেন যে আমরা এই পার্টি করছি, বলেনি। কোনো নেতা হিসেবে এই ছেলেটি এসেছিল আদৌ? না, নেতা হিসেবে তো কেউ তো আসেনি আর বলেনি যে আমি নেতা, এ কথা বলেনি যে আমি সিপিএম নেতা কি বিজেপি নেতা, এ কথা বলেনি। মানে এই ছেলেটি, মানে আমি এর কথা বলছি, একে আপনার মনে আছে এসেছিল বলে? না, দেখিনি। পরিষ্কার হয়ে গেল লাহেক আলী জানিনি, লাহেক আলীকে চেনেনি না। যদি লাহেক আলী যেতেন ওই এলাকার বিধানসভার 26-এর প্রার্থী হয়েছিলেন, তার মানে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন না এবং প্রতিবাদে রাস্তায় নামলেন না। তিনি প্রতিবাদী কোথায়? নির্যাতিতার প্রতিবাদ করেছিলেন, এই খুনের প্রতিবাদ করেছিলেন। ইন্দ্র